ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ৫ দফা ইসরায়েলের বিমান হামলা, আইআরজিসি ও সামরিক বাহিনী প্রধান নিহত। পাল্টা হামলার শঙ্কায় তেল আবিবের জরুরি অবস্থা। লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠক আজ। মূল আলোচ্য নির্বাচনের সময়সূচি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য, পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজার সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠক। আলোচনায় প্রাধান্য পেয়েছে সংস্কার প্রক্রিয়া। নানা সংকটে স্থবির ঢাকার দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম। নিয়মিত ওষুধ ছিটিয়েও উত্তরে কমছে না মশার উপদ্রব। বড় সংক্রমণের শঙ্কা বিশেষজ্ঞের। কাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। টার্গেট করা হয় বেশ কিছু বেসামরিক এবং আবাসিক এলাকাও। এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। স্থানীয় সময় মধ্যরাত ৩টার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় অন্তত ৯টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এছাড়াও ইস্পাহান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানজেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রটি। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে অংশ নেয় বেশ কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের হামলায় মারা গেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং তেহরান টাইমস জানিয়েছে তথ্য। প্রতিবেদনে দাবি করা হয় হামলার সময় আইআরজিসির হেডকোয়ার্টার্সে অবস্থান করছিলেন তিনি। একই হামলায় নিহত হয়েছেন ইরানের সামরিক বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি। এছাড়াও প্রাণ গেছে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার। এখন পর্যন্ত 2 পরমাণু বিজ্ঞানী মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের অন্তত 6 সামরিক স্থাপনা। এদিকে ইরানের পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল সহ বেশ কিছু স্থানে নিষিদ্ধ করা হয়েছে যে কোনো ধরনের জনসমাগম। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলও। জেরুজালেম সহ একাধিক স্থানে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। নাগরিকদের মোবাইলে পাঠানো হয়েছে বিশেষ সতর্ক বার্তা। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীদেরও। ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের হামলার পর দেশটির বার্তা সংস্থা IRNA সর্বোচ্চ এই নেতার একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে তেল আবিবকে তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন তিনি। খামেনি বলেন, ইরান অবশ্যই এই হামলার জবাব দেবে। এর আগে ইরানের নিরাপত্তা বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম নিশ্চিত করে, ইসরায়েলের হামলায় IRGC প্রধান হোসেন সালামির মৃত্যু হলেও অক্ষত রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে ইসরায়েলি হামলার সাথে সম্পৃক্ততার দাবি পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলা একতরফাভাবে পরিচালনা করেছে ইসরায়েল, এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক বোমা তৈরির অগ্রগতি প্রমাণ যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে তুলে ধরেছে তারা। আর এ বিষয়ে তাদেরকে পূর্ণাঙ্গ ও সমন্বিত সহযোগিতা করেছে ওয়াশিংটন। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, ইসরায়েলি এ অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছিল।
এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, লন্ডনে 1-to-1 বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। নির্বাচনের সময় পুনর্নির্ধারণ, সংস্কার সহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে। শফিকুল আলম বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক ঘিরে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য, পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে। কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন। 1-to-1 মিটিং হবে। এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরো অন্যান্য কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন। লন্ডন সফরে এবার রাজকীয় সম্মাননা পেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। পুরস্কার তুলে দেওয়ার আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস ও প্রধান উপদেষ্টা একান্ত সাক্ষাৎ করেন। আধা ঘন্টার বৈঠকে পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা, পরিবেশ, প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হয় কিংস চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড। এবছর সে সম্মাননা পেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এ সম্মাননা তুলে দেন। অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি। কিং চার্লসের সাথে ওনার সম্পর্কটা অনেক পুরনো। কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। পুরস্কার দেওয়ার আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সাথে প্রধান উপদেষ্টা একান্ত সাক্ষাৎ করেন। আধ ঘন্টার বৈঠকে পারস্পরিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার নিয়েও আলোচনা হয়। এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে, আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। একই দিনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা কামনা করেন তিনি। মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় 16 বছরের আমলে $234 বিলিয়ন সাইফন অফ হয়ে গেছে, মানে বাইরে চলে গেছে। এটা অনেক দেশে গিয়েছে। তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকেতে এসছে। তো ইউকের যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে ভালো রকমের কোঅপারেশন করছেন। আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে। 2024 সালে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রবর্তন করেন। অলক হাসান, যমুনা নিউজ। দর্শক, আমরা সংবাদের শুরুতেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ইস্যুতে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ। নাসির মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি খুবই থমথম একটি পরিস্থিতি বিরাজ করছে এবং এই যে হামলা সেটিকে জুড়ে ইসরায়েল জুড়েও কিন্তু একটা জরুরি অবস্থা জারি করা হচ্ছে। আপনার কাছে যেটি প্রশ্ন, এখন পর্যন্ত ইরানে এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে, তো এই ইস্যুতে আসলে তেহরানের পক্ষ থেকে পাল্টা কি জবাব হতে পারে? ধন্যবাদ। হ্যাঁ, এটা সত্যি যে ইরানে দেশের বড় হামলায় ইসরায়েল কখনো সাবেন বা চিন্তাও করেন। সুতরাং বলা যেতেই পারে ইরানের উপরে এটাই সবচেয়ে বড় হামলা। তো হামলার জবাব পাল্টা হামলা স্বাভাবিক, এবং ইরান সেই প্রস্তুতি নিচ্ছে এবং ইরান বহুদিন ধরেই তো হয়েছে ইসরায়েলকে পর্যদস্ত করার জন্য প্রস্তুতি হয়েছে ইরানের। এই পর্যন্ত
শতাধিক ইসরায়েল হামলা চাইল, আসলে এত বড় হামলা ইসরায়েল থেকে আগে ইসরায়েল আবার বলেছে যে এই হামলা ইরানের পারমাণবিক স্বপ্নগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে, চালিয়ে যাবে। তো ইরানের যিনি সুপ্রিম লিডার তিনিও বলেছেন যে আমরাও পাল্টা হামলা চালিয়ে যাব। এই হামলায় এখানে সশস্ত্র বাহিনী আরেকটি বিষয় একটু আলোকপাত চাচ্ছি আপনার, ইরানের ভূখণ্ডে হঠাৎ এত বড় একটি হামলা, এটার পেছনে আসলে ইসরায়েলের কারণ কি হতে পারে? কোন কারণটি আপনি মুখ্য হিসেবে দেখছেন, একটু জানাবেন। ইরানের হামলার কারণটা কি? ইরানের হামলার কারণ তো বহু রকমের কারণ। প্রথমত আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে তাদের অন্যতম সহযোগী ইসরায়েল, তারা তো ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা শুরু থেকেই করে এসেছে এবং তারা করেই গেছে। এটা এখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিছুদিন আগে আপনারা জানেন যে আমেরিকার সাথে ইরানের একটা পরোক্ষ আলোচনা করেছিল। সেই আলোচনাটি একটা সুন্দর কনক্লুশনে যাবে বলে অনেকে ধারণা করেছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি যে কোনো কারণে। আমেরিকা পরে একটা শর্ত দিয়েছে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট কোনোভাবেই করা যাবে না। ইরান সেই শর্তটি একেবারেই মানে না, যার ফলে সেই আলোচনাটা ব্যর্থ হয়ে যায়। এটা একটা। দ্বিতীয় যে প্রধান এটা হলো ইরান সম্প্রতি ইসরায়েলের প্রচুর গোপন নথি তারা নিজেরা হস্তগত করতে সক্ষম হয়েছে এবং অনেকগুলো কারণই আছে। সেই মুখ্য কারণটি আপনি আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ নাসির মাহমুদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রায় 1 মাস ধরে স্থবির ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম। এই সুযোগে ঘরে বাইরে প্রতিটি জায়গায় প্রজননের নিরাপদ আবাস গড়ে তুলেছে এডিস মশা। উত্তর সিটিতে নিয়ম করে ওষুধ ছিটালেও উপদ্রব কমেনি মশার। বিশেষজ্ঞরা বলছেন এবার মশার বংশবৃদ্ধির হার মারাত্মক। বড় ধরনের সংক্রমণের ইঙ্গিত তাদের। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন পার্থ রায়। ঈদের আগের টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর ভবন কিংবা আশেপাশের আঙিনাগুলো কিভাবে এডিস মশার আবাসস্থলে পরিণত হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর এই কার্যালয়। অথচ এই কার্যালয় থেকেই পরিচালিত হয় এই অঞ্চলের মশক নিধন কার্যক্রম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জমে থাকা বৃষ্টির পানি, প্লাস্টিক, টায়ার, এমনকি যে মশা নিধনের জন্য এসব ড্রামে সংরক্ষণ করা হয়েছে ম্যালাথিয়ান ওষুধ, সেসব ড্রামেও জমে আছে বৃষ্টির পানি। আর এসব বৃষ্টির পানিতেই বড় হচ্ছে এডিস মশার লার্ভা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানালেন মশা নিধনে রাখা এসব ওষুধের ড্রামের পাহারায় থাকা এই আনসার সদস্য। দক্ষিণের মেয়র ইস্যুতে গেল প্রায় 1 মাস ধরে চলা আন্দোলনের জেরে বন্ধ এ এলাকার ওষুধ ছিটানো। সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 দিন তারা মাল দিত, তেল দিত। এই তেল দিয়ে তারা ওই ওয়ার্ডে স্প্রে করত। আর ইস্টাকের ঝামেলার পর থেকে বন্ধ আছে, একেবারে কেউ আসেই না। শুধু এই আঞ্চলিক কার্যালয়েই নয়, এই স্থবিরতা পুরো দক্ষিণ সিটি জুড়েই। যেহেতু কিছুদিন কাজ কম হয়েছে বিশেষ প্রতিকূলতার জন্য বা নগরপণ বন্ধ থাকার জন্য, সেহেতু আমরা কাজটাকে ডাবল করে এই শনিবার থেকে আমরা যে ফগিং কার্যক্রমটা করতাম তার চেয়ে ডাবল করে ফগিং কার্যক্রম করব। মশা নিধনের এই কাজ উত্তর সিটিতে চলছে সকাল বিকাল বেশ জোরে সোরেই। তবে এর ফল মিলেছে কতটুকু? এখন কামড়াচ্ছে আপনাকে তো কামড়া নেই, আমারও কামড়া নেই। তো আমি রাত্রে কতক্ষণ পরে সন্ধ্যা হইব না বইলাম কামড়া দিলে যে তো কাম হয়েছে না হয় নাই। বড় বড় মশা
কামড় দিলে মনে করেন জ্বর উঠতে যায় এরকম মশা। ধোঁয়া দিলে উড়িয়া মশা আরো বেশি কামড়ায় মানুষের, মশা শক্তি মারে আরো। মে মাসের মাঝামাঝি এবং শেষ দিক মিলিয়ে কয়েক দফায় টানা বৃষ্টি, এর মধ্যেই টানা 10 দিনের ঈদের ছুটি। সেই বৃষ্টির পানি এখনো জমে আছে সড়ক, বাসাবাড়ি, ভবনের ছাদ কিংবা বেসমেন্টে। বিশেষজ্ঞদের শঙ্কা, এ সময়ে এডিস মশার প্রজনন বাড়বে মারাত্মকভাবে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এ নিয়ে বাড়তি নজরদারি আছে বলছে উত্তর সিটি কর্পোরেশন। ভেক্টর ম্যানেজমেন্টের জন্য সারা ওয়ার্ল্ডে স্বীকৃত যত ধরনের পদ্ধতি আছে, যত মেকানিজম আছে, সবই করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুর পিক টাইম শুরু হওয়ার আগেই বুধবার পর্যন্ত গেল 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5303 জন, মারা গেছেন 23 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল বিভাগে হঠাৎ করেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে বরগুনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরের অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। স্বাস্থ্য বিভাগ বলছে সংক্রমণ ঠেকাতে এডিস মশার বংশবিস্তার রোধ এবং সচেতনতার কোনো বিকল্প নেই। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা, যার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালের মানুষ। প্রচুর পরিমাণে মশা, রাত্র ঘরে ঠিক মতন বলা যায় না, দিনে তো আসি। ডেঙ্গু নিয়ে যে আমরা কি আতঙ্কে আছি, ছোট ছোট বাচ্চা নিয়ে, সেটা বলার মতো না। সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে এবছর একটু আগেভাগেই এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। বুধবার একদিনই বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে 30 জন রোগী। বরিশাল জেলায় এ পর্যন্ত 5 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। হয়তো কোনো সিজনালি জ্বরটা পরে আমি আমাদের গলাচি পেটে যাই, ওইখানে গিয়ে আমি টেস্ট করি। টেস্ট করার পরে আমি ডেঙ্গু পজিটিভ আসি। এ হলো আমার ছোট ভাই, তো ও হঠাৎ করে জ্বর হয়েছে, তো পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসছি। টিকা তো একটা ভেরিয়েন্টের উপর হয়, তো যখন একটা ভেরিয়েন্টের উপর করে দেখা যায় সে আবার তার জাত চেঞ্জ করে, তার প্রকৃতি চেঞ্জ করে, নেচার চেঞ্জ করে, যার কারণে আসলে 100% মানে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন টিকা আবিষ্কার করতে পারছে না। বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরগুনা জেলায়। হাসপাতালে জায়গার সংকুলান হচ্ছে না, পাঠানো হচ্ছে বরিশাল ও ঢাকায়। বুধবার পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। আমার পরিবারে আমরা 4 জন সদস্য এবং 4 জন সদস্যরই আমরা ডেঙ্গু আক্রান্ত। শ্বশুর এবং শ্যালক এরা দুইজনই ডেঙ্গুতে আক্রান্ত। জুন মাসের এই পরিস্থিতিতে এসে এতখানি ডেঙ্গু রোগী কখনো এর আগে আমাদের মোকাবেলা করতে হয়নি। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে দেশের ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর 1/3 বরগুনা জেলায়। এর কারণ হিসেবে নানা সমস্যার কথা বলছেন স্থানীয়রা। কাছে একটা খাল আছে, এই খালে পর্যাপ্ত পরিমাণে ময়লা ফালানো হয়, এই জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে মশা। যেহেতু হাইলি পপুলেটেড এরিয়া, সেহেতু এটা খুব র্যাপিডলি আমার মনে হচ্ছে সংক্রামিত হচ্ছে, তো এইটাই এটা কারণ বলে আমি মনে করি। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 2486 জন, মৃত্যু হয়েছে 7 জনের। দক্ষিণাঞ্চলে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাসপাতালে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশা প্রতিরোধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে মহামারী আকার ধারণ করতে পারে ডেঙ্গু। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে দুর্ঘটনায় কমপক্ষে 290 জনের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ, তবে চূড়ান্ত সংখ্যা জানতে আরও দীর্ঘ সময় প্রয়োজন বলে জানানো হয়। কর্তৃপক্ষ বলছে কিছু মরদেহ এতটাই পুড়ে গেছে যে তা শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা প্রয়োজন। এদিকে দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার 242 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী উড়োজাহাজটি। যাত্রীদের মধ্যে 169 ভারতীয়, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন ও কানাডার 1 জন।